আচ্ছা, ভাবুন তো, বিশ্ব রাজনীতির পুরো ১০০ বছরের ইতিহাসকে কি একটা ছোট্ট রিভিশন গাইডের মধ্যে আনা সম্ভব? বেশ কঠিন শোনাচ্ছে, তাই না? চলুন, আজ আমরা ঠিক সেই চেষ্টাটাই করে দেখি। একবার ভাবুন, সময়টা ১৯৪৫, দুটো বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার পর। ঠিক সেই সময় দাঁড়িয়ে হ্যারল্ড ডাস্কের এই কথাটা কিন্তু শুধু একটা উক্তি ছিল না, এটা ছিল একটা মারাত্মক সতর্কবার্তা। আর এটাই আসলে সেই শতাব্দীর মঞ্চটা তৈরি করে দিয়েছিল, একটা শতাব্দী যা কিনা পুরোটাই ছিল সংঘাত, আমূল পরিবর্তন আর টিকে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প। তো আসল প্রশ্নটা হলো, কি করে ঘটল এত সব বড় বড় পরিবর্তন? আচ্ছা, এই পুরো শতাব্দীটাকে যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমাদের এটাকে কয়েকটা মূল পাঠ বা লেসনে ভাগ করে দেখতে হবে, ঠিক যেন পরীক্ষার আগের একটা রিভিশন গাইড। তো এই হলো আমাদের রোড ম্যাপ। আমরা শুরু করব সেই অস্থিতিশীল ভিত্তি থেকে, তারপর দেখব বিশ্বযুদ্ধের ভয়াবহতা, আদর্শিক স্নায়ুযুদ্ধ, একটা বিশাল সাম্রাজ্যের পতন, আর সবশেষে একটা নতুন বিশ্বব্যবস্থার প্রশ্ন। চলুন, এই পথ ধরে আমরা দেখব কিভাবে পুরনো সাম্রাজ্যগুলো ভেঙে পড়ল আর জন্ম হলো এক সম্পূর্ণ নতুন আর বলা যায় বেশ অনিশ্চিত এক পৃথিবীর। দেখুন, কোনো কিছুই তো আর এমনি এমনি শুরু হয় না, তাই না? বিংশ শতাব্দীর গল্পটাও কিন্তু আসলে শুরু হয়েছিল তারও আগের যুগ থেকেই। সেই যুগটা এর ভিত্তিটা তৈরি করে দিয়েছিল, যদিও সত্যি বলতে সেই ভিত্তিটা ছিল খুবই নড়বড়ে। এই যে সাম্রাজ্যবাদের যুগ, মানে ইউরোপীয় শক্তিগুলো তখন কাঁচামাল আর নতুন বাজারের জন্য এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়ছে। এই আগ্রাসী মনোভাবটা এমন একটা বিশ্বব্যবস্থা তৈরি করেছিল যেখানে দেশগুলোর মধ্যে সম্পর্কটা ছিল কেবলই প্রতিযোগিতা আর অবিশ্বাসের। আর এই বিপজ্জনক অস্থিতিশীলতায় কিন্তু বিংশ শতাব্দীর বড় বড় সংঘাতগুলোর জন্য মঞ্চটা পুরোপুরি তৈরি করে দিয়েছিল। আর সেই নড়বড়ে ভিত্তিতে ফাটল ধরতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। সাম্রাজ্যবাদী যুগের সেই চাপা উত্তেজনাগুলো অবশেষে একটা বিশাল বিস্ফোরণের মতো ফেটে পড়ল। আর এর ফল, বিশ্ব ডুবে গেল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুটি যুদ্ধের অন্ধকারে। প্রথম বিশ্বযুদ্ধ পুরনো সাম্রাজ্যগুলোকে তো ভেঙে চুরমার করে দিল, কিন্তু এর সাথে রেখে গেল একরাশ অমীমাংসিত তিক্ততা আর গভীর ক্ষোভ। যে শান্তিটা এসেছিল সেটা আসলে ছিল ঝড়ের আগের নিস্তব্ধতার মতো, আর এই নিস্তব্ধতা ভেঙেই জন্ম নিল আরও অনেক বেশি উগ্র আর ভয়ঙ্কর সব জাতীয়তাবাদী মতাদর্শের। যেমন ধরুন, জার্মানির নাৎসিবাদ। এটা তো আসলে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলের ওপর জমে থাকা ক্ষোভ থেকেই তৈরি হয়েছিল। এই নাৎসিবাদ বা ইটালির ফাঁসিবাদের মতো মতাদর্শগুলো পরিষ্কার দেখিয়ে দেয় কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের অমীমাংসিত সমস্যাগুলোই সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য পথ তৈরি করে দিয়েছিল। এই টাইমলাইনটা খেয়াল করলে একটা প্যাটার্ন চোখে পড়বে। দেখুন, ১৯১৮-এ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল, ইউরোপ একেবারে বিধ্বস্ত। পরের বছরই ১৯১৯-এ যুদ্ধ আটকাতে তৈরি হল লিগ অফ নেশনস, কিন্তু সেটা ব্যর্থ হল। আর তার ফলস্বরূপ ১৯৩৯-এ শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর ১৯৪৫-এ সেই যুদ্ধ শেষ হলে আবার একটা নতুন চেষ্টা করা হলো, তৈরি হলো জাতিসংঘ। মানে একটা সংঘাত, তারপর শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, সেই চেষ্টার ব্যর্থতা, এবং তারপর আরও বড় একটা সংঘাত, একটা চক্রের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো শেষ হল, কিন্তু বিশ্ব কিন্তু শান্তি পেল না। বরং পুরো পৃথিবীটাই যেন দুটো শত্রু শিবিরে ভাগ হয়ে গেল। একদিকে এক দল, অন্যদিকে আরেক দল। এই বিভাজনটাই ছিল নতুন বাস্তবতা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা, যাদের আদর্শ ছিল পুঁজিবাদ আর গণতন্ত্র, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের দেশগুলো, যাদের আদর্শ সমাজতন্ত্র বা কমিউনিজম। এরপর প্রায় ৫০ বছর ধরে বিশ্বের যে কোনো ঘটনাকেই এই দুই শক্তির লড়াইয়ের চশমা দিয়েই দেখা হতো। আর এই অবস্থাকেই বলা হয় স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। একে ঠান্ডা যুদ্ধ বলার কারণ হল দুই মূল পরাশক্তি, মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন, কখনো সরাসরি বড় কোনো যুদ্ধে জড়ায়নি। লড়াইটা হয়েছে অন্যভাবে। এই লড়াইয়ের কয়েকটা প্রধান বৈশিষ্ট্য ছিল, যেমন প্রক্সি যুদ্ধ, মানে কোরিয়া বা ভিয়েতনামের মতো জায়গায় দুই পরাশক্তি নিজেরা না লড়ে অন্যদের দিয়ে লড়িয়েছে। ছিল পারমাণবিক অস্ত্রের এক ভয়াবহ প্রতিযোগিতা, যা সারা বিশ্বে আতঙ্ক তৈরি করে রেখেছিল। আর ছিল ব্যাপক গুপ্তচর বৃত্তি আর আদর্শের লড়াই, মানে পুঁজিবাদ শ্রেষ্ঠ নাকি সাম্যবাদ। এই প্রশ্নগুলোই প্রায় অর্ধ শতাব্দী ধরে আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করেছে। আর কিউবার মিসাইল সংকটের মতো ঘটনাগুলো তো পুরো বিশ্বকে পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় নিয়ে এসেছিল। একটা সময় ছিল যখন মনে হতো এই আদর্শের লড়াই, এই বিভাজন হয়তো কখনো শেষ হবে না। কিন্তু এরপর যা ঘটল তা ছিল একেবারেই আকস্মিক আর ভীষণ নাটকীয়।
এমন কিছু যা এই বিভাজনকে চিরদিনের জন্য বদলে দিল। আর এর শুরুটা হয়েছিল খোদ সোভিয়েত ইউনিয়নের ভেতর থেকেই। এর নেতা মিখাইল গার্বাচেভ দুটো বড় সংস্কার আনলেন, পেরেস্ট্রোইকা মানে অর্থনীতির পুনর্গঠন, আর গ্লাসনস্ত মানে রাজনৈতিক খোলামেলা আলোচনার সুযোগ। মজার ব্যাপার হলো তার উদ্দেশ্য কিন্তু সোভিয়েত ইউনিয়নকে ভাঙা ছিল না, বরং একে বাঁচানো ছিল। কিন্তু তার এই পদক্ষেপগুলোই এমন কিছু শক্তিকে মুক্ত করে দিল যা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই সংস্কারগুলোর প্রভাবেই ১৯৮৯ সালে পূর্ব ইউরোপ জুড়ে শুরু হল একের পর এক শান্তিপূর্ণ সাম্যবাদ বিরোধী আন্দোলন, যা ভেলভেট বিপ্লব নামে পরিচিত। আর এই সব কিছুর চূড়ান্ত মুহূর্ত ছিল বার্লিন প্রাচীরের পতন। এটা শুধু একটা দেয়াল ভেঙে পড়া ছিল না, এটা ছিল ওই অঞ্চলে সোভিয়েট আধিপত্যের অবসানের প্রতীক। আর সব কিছুর চূড়ান্ত পরিণতি এলো ১৯৯১ সালে। এই বছরে সোভিয়েত ইউনিয়ন নিজেই আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল, আর এর সাথেই স্নায়ুযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল। স্নায়ুযুদ্ধের তো অবসান হল, তাহলে কি এরপর একটা শান্তির যুগ এসেছিল? আসলে ব্যাপারটা অতটা সরল ছিল না। দুটো পরাশক্তির সেই স্থিতিশীল পৃথিবীর জায়গায় জন্ম নিল এক নতুন, আরও জটিল আর অপ্রত্যাশিত বিশ্ব। তো কেমন ছিল এই স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগ? একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে উঠে এলো, কিন্তু একই সাথে রাশিয়ার মতো জায়গায় জাতীয়তাবাদী রাজনীতির আভার উত্থান ঘটল। সভ্যতার সংঘাতের মতো নতুন তত্ত্ব সামনে এলো, যা বলতে শুরু করল যে ভবিষ্যতের লড়াইটা হবে সংস্কৃতি আর ধর্ম নিয়ে। এর পাশাপাশি আঞ্চলিক শক্তি আর পরিবেশগত সংকটের মতো নতুন নতুন চ্যালেঞ্জও হাজির হলো। এক কথায় পৃথিবীটা আরও বেশি খণ্ডিত আর অনিশ্চিত হয়ে পড়ল। তাহলে দেখুন, বিংশ শতাব্দী আমাদের সাম্রাজ্য আর বিভিন্ন মতাদর্শ নিয়ে অনেক পুরনো প্রশ্নের উত্তর দিয়ে গেছে, কিন্তু এর রেখে যাওয়া ইতিহাস আজ আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে সম্পূর্ণ নতুন কিছু প্রশ্ন। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। ইতিহাস আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সব উত্তর দিয়ে দেয় না। বিংশ শতাব্দীর রেখে যাওয়া সেই নতুন প্রশ্নগুলোর উত্তর এখন বিংশ শতাব্দীর প্রজন্মকেই খুঁজে বের করতে হবে।